গুড মর্নিং সকলকে। তো আজকে আমরা ক্লাস 10-এর আরেকটি ক্লাস নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে তোমাদের ক্লাস 10-এর আমরা সেকেন্ড চ্যাপ্টার পড়ছি। তো আগের দিন আমরা ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন পর্যন্ত পড়েছিলাম। তো আজকে আমরা কোষ বিভাজনে অংশগ্রহণকারী অঙ্গাণু, বিভিন্ন প্রকার কোষ বিভাজনের তাৎপর্য, কোষ চক্র, বিভিন্ন মাইটোসিস সম্বন্ধে আমরা মাইটোসিস কোষ বিভাজনের একদম সাইটোকাইনেসিস পর্যন্ত পড়ার চেষ্টা করব। ঠিক আছে? তো ক্লাসটা ভালো করে দেখো, একটু ধৈর্য ধরে দেখো, অনেকক্ষণ সময় লাগবে, 1 ঘন্টা হয়তো ক্লাসটা হবে। আমরা শুরু করব কোষ বিভাজনের প্রকারভেদ দিয়ে, আর এই বিভিন্ন অঙ্গাণুগুলোর ভূমিকা একটু পরে পড়বো, কারণ এখন পড়লে বুঝবে না তোমরা। তো আসি আমরা কি পড়বো, আমরা কোষ বিভাজন। তো আজকের ক্লাসে আমরা শিখব কোষ বিভাজন নিয়ে। এবার সবার প্রথমে কোষ বিভাজন জিনিসটা কি? কোষ বিভাজন মানে এমন কিছুই না, একটা কোষ মাঝখানে ভাগ হয়ে দুটো কোষে পরিণত হওয়াকেই আমরা বলি কোষ বিভাজন। তাহলে এবার অনেকে বলতে পারে যে আমাদের এই প্রথম কোষটা কোথায় গেল, প্রথম কোষটা কোথায় যাবে? এই প্রথম কোষটাই মাঝখানে ভাগ হয়ে দুটো কোষ তৈরি হয়ে গেল। ঠিক আছে, এটাকেই বলে কোষ বিভাজন। কখনো কখনো এবার কোষ বিভাজন ডিফারেন্ট টাইপসের আছে। কিছু কিছু কোষ বিভাজনে দুটো কোষ তৈরি হয়, কিছু কিছু কোষ বিভাজনে আবার 4টা কোষ তৈরি হয়। তো চলো আমরা সেগুলো সম্বন্ধে জানি। তাহলে সবার প্রথমে আমরা যেটা জানবো, কোষ বিভাজনের প্রকারভেদ। এবার 3 ধরনের কোষ বিভাজন তোমাদের বইয়ে দেখবে আছে। সবার প্রথমে আছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস। 2 নম্বর কোষ বিভাজন তোমাদের দেখা আছে মাইটোসিস। মাইটোসিস। এবং 3 নম্বর তোমাদের আছে মিওসিস। এই হচ্ছে 3 ধরনের কোষ বিভাজন। অ্যামাইটোসিসটা পরে, আগে মাইটোসিস সম্বন্ধে বুঝি। মাইটোসিসের আরো কিছু নাম আছে, সেগুলো সম্বন্ধে আগে দেখে নাও। মাইটোসিসকে বলে সদৃশ্য বিভাজন। এর আরো একটা নাম আছে পরোক্ষ বিভাজন। কেন বল সদৃশ্য বিভাজন, পরোক্ষ বিভাজন? যদি আমরা মাইটোসিসের আরো ডিটেলসে পড়বো আমরা পরে, এখন জাস্ট ইনিশিয়ালি এই যদি একটা কোষ হয়, মাইটোসিস প্রক্রিয়ায় এই কোষটাই বিভাজিত হয়ে আমাদের দুটো কোষ তৈরি হয়। ঠিক আছে, এটা হচ্ছে মাইটোসিস। এবং এটা হচ্ছে তোমার মাতৃকোষ। এটা কি মাতৃকোষ, আর এই দুটো হচ্ছে অপত্য কোষ। বাচ্চা কোষকে আমরা বলি অপত্য কোষ। আগের দিন আমরা হ্যাপ্লয়েড ডিপ্লয়েড সম্বন্ধে পড়েছি। যারা এই ভিডিওটা দেখছো, আগের ভিডিওটা দেখে নিও, তবে এগুলো বুঝবে। এখানে মাতৃকোষে ক্রোমোজোম যদি 46টা থাকে, বাচ্চা কোষগুলোতে আমাদের 46টাই থাকবে। যেহেতু ক্রোমোজোম সংখ্যা একই থাকে, তাই একে বলা হয় সাদৃশ্য বিভাজন। ঠিক আছে, মানে এখানে যদি 2n থাকে, এখানে 2nই হবে ক্রোমোজোম সংখ্যা। n সমান n কি 2n কি, এগুলো পরে আগের ক্লাসে করিয়েছি, তোমরা গিয়ে দেখে আসো যারা দেখোনি ক্লাসটা। এইবার কোথায় কোথায় তাহলে সদৃশ্য বিভাজন কেন বলে আমরা জানলাম। আর মাইটোসিস প্রক্রিয়ায় বিভিন্ন ধাপে ধাপে হয়, এই প্রশ্নটার উত্তর পরে পাবে। এখানে নিউক্লিয় পর্দা আমাদের অবলুপ্ত হয়, বেমতন্তু তৈরি হয়, ক্রোমোজোমগুলো আলাদা হয়, তারপর আমাদের সাইটোকাইনেসিস হয়। তো তার জন্য কি বলা হয় পরোক্ষ বিভাজন। এটা পরে আমরা এগুলো যখন জানবো। আর কোথায় কোথায় দেখা যায় এই আমাদের এই মাইটোসিস কোষ বিভাজন? দেহ কোষে, আমাদের মেইনলি দেহ কোষ, আমার হাতের কোষে, পায়ের কোষে মাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। এছাড়াও আমাদের জনন কোষের মধ্যেও দেখা যায়, জনন মাতৃকোষে আমরা বলবো, এখানে জনন মাতৃকোষেও দেখা যায়। মাতৃকোষ, শুক্রাণু মাতৃকোষে, ডিম্বাণু মাতৃকোষে, তারাও তাদের সংখ্যা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে করে। তবে মাইটোসিস কোষ বিভাজনের উদ্দেশ্য হলো আমাদের কোষের সংখ্যা বাড়ানো। ঠিক আছে, এবার আমরা আসি মিওসিস।
এই কথাটার উত্তর আমি তোমাদের একটু জাস্ট বলে দিলাম, পরে আরো ডিটেলসে শিখবে। মিওসিসকে আমাদের বলা হয় কি? হ্রাস বিভাজন। হ্রাস বিভাজন। এবং এর আরেকটা নাম হচ্ছে আমাদের পরোক্ষ বিভাজন। পরোক্ষ বিভাজন। পরোক্ষ বিভাজন কেন বলে? এখানেও আমাদের নিউক্লিয় পর্দার অবলুপ্তি হবে, তারপর আমাদের বেমতন্তু তৈরি হবে, ক্রোমোজোমগুলো আলাদা হবে, তারপর কোষটা মাঝখানে ভাগ হয়ে দুটো কোষ তৈরি হবে। তার জন্য এটাকে আমরা কি বলি? পরোক্ষ বিভাজন। তাহলে পরোক্ষ বিভাজনের মানে হয়তো তোমরা বুঝবে। তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল। হ্রাস বিভাজন কেন বলছি? এই মনে করো মাতৃকোষ 2n, মিওসিস দুইটা ধাপে হয়, একটা হচ্ছে মিওসিস 1 আর একটা হচ্ছে মিওসিস 2। তাহলে এই কোষটা মাঝখানে ভাগ হয়ে আমাদের দুটো কোষ তৈরি করলো। পরবর্তীতে এই কোষটা আবার মিওসিস 2 প্রক্রিয়ায় বিভাজিত হয়ে আরো দুইটা কোষ তৈরি করবে। টোটাল কয়টা কোষ তৈরি হলো? একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হলো না? তাহলে মিওসিস এখানে আমাদের একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হয়? 2টা সেল তৈরি হয়। আর এখানে একটা কোষ থেকে আমাদের টোটাল 4টা কোষ তৈরি হয়। ঠিক আছে? এবার আরেকটা ডিফারেন্স আছে এখানে। মিওসিস 1 কে সাধারণত বলি আমরা হ্রাস বিভাজন বা ডিভিশন। কেন বলে? কারণ এই দশায় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এখানে যে 2n থাকে এখানে n হয়ে যাবে। আর মিওসিস 2 কে আমরা নর্মাল মাইটোসিসের মতোই হয়, এখানে ক্রোমোজোম সংখ্যা কোনো চেঞ্জ হয়, মানে n থেকে nই থাকবে এখানে। ঠিক আছে? ধরে নাও আমাদের ক্রোমোজোম সংখ্যা 46 আছে, তাহলে এখানে কত হয়ে যাবে? 23টা। তাহলে এগুলোতে কত হবে? 23টাই থাকবে। তাহলে আমাদের মিওসিসকে বলা হয় হ্রাস বিভাজন, বিশেষ করে মিওসিস 1 কে বলা হয় হ্রাস বিভাজন, কারণ এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। আশা করি বোঝা গেল। এবারে তাহলে হ্রাস বিভাজন কেন বুঝলাম, কোথায় দেখা যায় এটা? মিওসিস কোষ বিভাজন আমাদের জনন মাতৃকোষে দেখা যায়। যখন আমাদের শুক্রাণু তৈরি হবে, ডিম্বাণু তৈরি হবে, সেই প্রক্রিয়া আমাদের মিওসিস বিভাজন দেখা যায়। ঠিক আছে? আমাদের মনে করো একটা শুক্রাণু মাতৃকোষ, আমি ধরে লিখলাম শুক্রাণু মাতৃকোষ। এই শুক্রাণু মাতৃকোষ থেকে আমাদের 4টা শুক্রাণু তৈরি হবে, 3টা 4টা। তাহলে এই একটা কোষ থেকেই 4টা কোষ তৈরি হলো মিওসিস প্রক্রিয়া। ঠিক আমাদের ডিম্বাণু, মনে রাখবে আমাদের একটা ডিম্বাণু বিভাজিত হয়ে একটাই ডিম্বাণু তৈরি করে, আর ছোট ছোট 3টা কোষ তৈরি করে, এগুলোকে আমরা বলি পোলার বডি। কোষ 4টাই তৈরি হয় কিন্তু ডিম্বাণু একটা তৈরি হয়। আর এটা হচ্ছে আমাদের এগ বা ডিম্বাণু, আর এটা হচ্ছে আমাদের ডিম্বাণু মাতৃকোষ। ঠিক আছে? একটা জিনিস মনে রাখবে, একটা শুক্রাণু মাতৃকোষ থেকে 4টা শুক্রাণু তৈরি হয়, কিন্তু একটা ডিম্বাণু মাতৃকোষ থেকে 4টা কোষ তৈরি হয় ঠিকই, কিন্তু ডিম্বাণু একটাই তৈরি হয়। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের মিওসিস কোথায় হয়। এছাড়াও আমাদের উদ্ভিদের ক্ষেত্রে যে রেণু মাতৃকোষ আছে, রেণু মাতৃকোষ মধ্যেও মিওসিস বিভাজন প্রক্রিয়া 4টা রেণু তৈরি হয়। তাহলে রেণু মাতৃকোষ, শুক্রাণু মাতৃকোষ, ডিম্বাণু মাতৃকোষের মধ্যে আমাদের মিওসিস দেখা যায়। ঠিক আছে? এবার আসি আমরা মাইটোসিস কোথায় দেখা যায়? এক্সাম্পল হচ্ছে নিম্ন প্রজাতির জীবে, যেমন ব্যাকটেরিয়া, তারপর ইউগ্লিনা, প্যারামেসিয়াম, এই সমস্ত জীবেদের মধ্যে আমাদের অ্যামাইটোসিস দেখা যায়, নিম্ন শ্রেণীর জীবের মধ্যে দেখা যায় এখানে। এবং এর একটা নাম আছে প্রত্যক্ষ বিভাজন। বিভাজন। কেন একে প্রত্যক্ষ বিভাজন বলা হয়? এক্ষেত্রে আমাদের নিউক্লিয় পর্দার অবলুপ্তি হয় না। একটা কারণ,
2 নাম্বার মানে আমাদের আর কিছু জিনিস এখানে, এই বিভাজনে বেম তন্তু তৈরি হয় না। বেম তন্তু কি আমি প্রথম ক্লাসে পড়িয়েছিলাম অল্প। এখানে আরেকটা বৈশিষ্ট্য লিখে দিই, এখানে নিউক্লিয়াস ডাম্বেল শেপের হয়। নিউক্লিয়াস জিম করা যে ডাম্বেল শেপের হয়। এই মনে করো কোষের নিউক্লিয়াসটা, এর কি হয় বলতো, যখন বিভাজন হয় কোষটা আকারে বড় হয় আর তার নিউক্লিয়াসটা এরকম ডাম্বেল আকারে হয়, মানে বিভাজনরত নিউক্লিয়াসটা। পরবর্তীতে আমাদের নিউক্লিয়াসটা দু প্রান্তে পৌঁছে যায় এবং মাঝখানের যে কোষ পর্দাটা সেটা আস্তে আস্তে ভাঁজ হতে শুরু করে এবং শেষে একদম জুড়ে গিয়ে দুটো আলাদা আলাদা কোষ তৈরি করে। তাহলে এটা হচ্ছে অ্যামাইটোসিস। প্রত্যক্ষ বিভাজন কেন বলে, এখানে কোনো রকম নিউক্লিয় পর্দার আবৃত্ত হয় না, বেম তন্তু তৈরি হয় না, ডিরেক্টলি জাস্ট কোষটা ভাগ হয়ে যায়, তার জন্য একে বলা হয় ডিরেক্ট বিভাজন বা প্রত্যক্ষ বিভাজন। আর এগুলোকে পরোক্ষণ কেন বলে, কারণ এখানে বিভাজনটা ধাপে ধাপে হয়, ডিফারেন্ট স্টেপ ফলো করতে হবে তারপর হয়, এই জন্য একে বলে প্রত্যক্ষ। তাহলে তোমাদের বইয়ের মধ্যে আমাদের এই কোষ বিভাজনের প্রকারভেদ এই পেজটা এইটুকু আমাদের পড়া হলো। এরপর আমরা পড়বো কোষ চক্র। আগে এগুলো জানো, তারপর তোমরা পরবর্তীতে জানবে। এরপর তোমরা পড়বে কি কোষ চক্র। তাহলে এবার আমাদের হচ্ছে কোষ চক্র। কোষ বিভাজনের প্রকারভেদ শেষ। এবার হচ্ছে আমাদের কোষ চক্র। এবার এক সেকেন্ড একটু দাঁড়াও, আমি রেকর্ডিংটা দেখি ঠিকঠাক হচ্ছে কিনা। কখনো কখনো স্টপ হয়ে যায় বা চেঞ্জ হয়ে যায়, কিছু বোঝা যায় না। আচ্ছা, কোষ চক্র হলো একটি কোষ বিভাজনের শুরু থেকে, ডিফারেন্ট বই ডিফারেন্ট ডেফিনেশন পাবে, এটা আমি আমার ডেফিনেশন। একটি কোষ বিভাজনের শুরু থেকে পরবর্তী কোষ বিভাজনের শুরু থেকে পরবর্তী কোষ বিভাজনের শুরু পর্যন্ত যে সকল ঘটনা ঘটে, যে সকল ঘটনা ঘটে তাকে কোষ চক্র বলে। তাহলে এটা হচ্ছে সংজ্ঞাটা। এবার তোমাদের বই দেখবে কোষ চক্রটা গোল ছবি করে দেওয়া আছে, এরকম করে দেখবে বইয়ে একটা ছবি আছে। চক্রটাকে গোল, চক্র যেহেতু গোল দেখতে হয় তাই কোষ চক্র, তাই গোল একটা ছবি দেওয়া আছে। এবার কোষ চক্রের বিভিন্ন ধাপ আছে। আমরা কোষ চক্রকে দুটা ভাগে ভাগ করতে পারি, দুটো দশায় ভাগ করি অ্যাকচুয়ালি। কি কি দশাগুলোর নাম? একটার নাম হচ্ছে ইন্টারফেজ দশা, ইন্টারফেজ দশা। আর এটা হচ্ছে মাইটোটিক ফেজ, মাইটোটিক ফেজ মানে হচ্ছে দশা, মাইটোটিক দশা, ইন্টারফেজ দশা আর হচ্ছে মাইটোটিক দশা। ইন্টারফেজের আমাদের
আবার অনেক ধাপ আছে। G1 দশা, তারপর হচ্ছে আমাদের এস দশা, 3 নম্বর হচ্ছে আমাদের G2 দশা। এগুলো হচ্ছে আমাদের ইন্টারফেজের ধাপ। মাইটোটিক ফেজের দুটো আবার সাবডিভিশন থাকে। একটাকে আমরা বলি ক্যারিওকাইনোসিস, এই জিনিসগুলোকে আমি এদিকে রেখি একটু। G1 এস দশা, আর 3 নম্বর হচ্ছে G2 দশা। ক্যারিওকাইনেসিস, আর একটা হচ্ছে আমাদের সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের আবার আমাদের 4টা ধাপ। কি কি? 1 নম্বর হচ্ছে প্রোফেজ, শর্টকাটে পি। 2 নম্বর মেটাফেজ, বাংলায় লিখতে মেটাফেজ। 3 নম্বর শর্টকাটে এম, এটা হচ্ছে অ্যানাফেজ। আর 4 নম্বর হচ্ছে আমাদের টেলোফেজ। তাহলে এগুলো হচ্ছে আমাদের দশাগুলোর নাম। সাইটোকাইনেসিসের কোনো ইয়ে নেই, এগুলো হচ্ছে দশা। সর্বপ্রথমে তোমরা এই সিকোয়েন্সটা মনে রাখবে। G1 তীর চিহ্ন এস, এটা এমসিকিউ আসতে পারে। G2, আর মাইটোটিক ফেজের পুরোটা হচ্ছে এম বলা হয়, এম। ঠিক আছে, তাহলে আমরা যদি এম, এটাকে শর্টকাটে টি, তাহলে আমরা যদি এরকম করে লিখি এম ফেজটাকে, এম ফেজের মধ্যে যে কি কি আছে আমাদের সবার প্রথমে প্রোফেজ, তারপর মেটাফেজ, তারপর অ্যানাফেজ, তারপর টেলোফেজ, তারপরে সাইটোকাইনেসিস। তাহলে এই টোটালটা হচ্ছে মেটাফেজ। তাহলে G1 এস G2 M, এটা সবার প্রথমে তোমাদের মনে রাখার দরকার। এইবার যদি চক্রটা তুমি কমপ্লিট করো, তাহলে সবার প্রথমটার নাম কি? G1 দশা। তারপরে দশাটার নাম হচ্ছে আমাদের এস দশা। তারপরে দশাটার নাম কি? G2 দশা। তারপরে দশাটার নাম প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস। ঠিক আছে, এইবার আমাদের মানুষের ক্ষেত্রে একটা কোষ বিভাজিত হতে ওই 24 ঘন্টা সময় লাগে। টোটাল একটা কোষ ভেঙে, আর মানে একটা কোষ বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি হতে আমাদের 24 ঘন্টা সময় লাগে। যদি সেটাকে কোষ চক্র হিসেবে দেখি, তো 10 ঘন্টা সময় নেয় G1 দশাতে। আমাদের এই এম দশায় সময় নেয় হচ্ছে 1 ঘন্টা। তারপর হচ্ছে তোমার টোটাল 24, 4 ঘন্টা সময় নেয় হচ্ছে তোমার G2 দশা। তাহলে বাকি কয় ঘন্টা বাকি থাকলো? 15 ঘন্টা হলো। তাহলে 24 মাইনাস 15, 5 6 7, এদিকে হচ্ছে 5, এদিকে 4, 5 4 9 ঘন্টা। তাহলে 9 ঘন্টা আমাদের সময় নেয় কোথায়? আমাদের এস দশাতে। ঠিক আছে, তো সবচেয়ে বেশি টাইম একটা কোর্স স্পেন্ড করে G1 দশায়, তারপর G2 আর এস, তারপর G2, তারপর এম দশা। এম দশা মাত্র 1 ঘন্টা সময় নেয়, এটা তোমাদের বোঝা উচিত। এইবার আমরা ইন্টারফেস দশা সম্বন্ধে ডিটেলসে পড়ব। ইন্টারফেস দশা, তারপর এগুলো দশা সম্বন্ধেও পড়ব। এবার ইন্টারফেস দশাকে আমাদের বলা হয় প্রস্তুতি দশা, প্রিপারেশন। তোমরা যেমন সারা বছর তোমাদের মাধ্যমিক হবে ফেব্রুয়ারি মাসে, ধরে নাও তোমাদের পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে, কিন্তু সারা বছর তুমি কি নেবে? প্রিপারেশন নেবে। এই 3টা দশায় আমাদের কোষটা প্রিপেয়ার নেয় বিভাজন করার জন্য। তাহলে এর জন্য ইন্টারফেসের আরেকটা নাম কি? প্রস্তুতি দশা। প্রস্তুতি দশা। ঠিক আছে, এবার প্রস্তুতি নেওয়ার জন্য বিভিন্ন বিষয় হয়, সেগুলো আমরা দেখব। সবার প্রথমে হচ্ছে G1 দশা। আমাদের G1 দশার আরেকটা নাম হচ্ছে গ্যাপ 1 দশা, অথবা অনেক বই দেখবে গ্রোথ 1 দশা।
G1 এর এতগুলো নাম আছে। এবার কি G1 দশায় কি কি ঘটে, তার আগে আমরা এস দশার বৈশিষ্ট্যগুলো পড়ি, তাহলে তোমাদের পড়াটা বুঝবে। এস দশা, এস এর পুরো নাম হচ্ছে সিনথেসিস, সিনথেসিস বা সংশ্লেষ দশা। সিনথেসিসকে বাংলায় বলে সংশ্লেষ। এবার এস দশায় কি হয়, মনে করো এই একটা কোষ, তার মধ্যে এই একটা ডিএনএ আছে। এবার যখন এই কোষটা বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি করবে, যদি ভাগ হয় তাহলে এই একটা ডিএনএ আছে, একটা ডিএনএ মনে করো এই কোষটা পাবে, এই কোষটা তাই কি পাবে, ডিএনএ তো একটাই আছে, আমি দুইজনকে কিভাবে দিব? তার জন্য কোষ কি করে, এই এস দশায় ডিএনএটাকে ডবল করে, ওটাকে বলে প্রতিলিপি, জেরক্স কপি তৈরি করে। একই জিনিসে জেরক্স পেপারে যেমন একটা পেপার দেই, দুটো পেপার একই রকম দেয়, ঠিক এস দশায় আমাদের কি হয়, ডিএনএর প্রতিলিপিকরণ হয়, প্রতিলিপিকরণ হয়। প্রতিলিপিকরণকে ইংরেজিতে বলে রেপ্লিকেশন, রেপ্লিকেশন মানে ডবল হবে। তাহলে এই ডিএনএটাই আমাদের প্রতিলিপিকরণ পদ্ধতিতে কি হবে, ডবল, যার ফলে একটা ডিএনএ এ পাবে, একটা ডিএনএ এ পাবে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা ভালো হয়ে গেল। এইবার এখানে যদি ডিএনএ যদি আমাদের মনে করো G1 দশায়, G1 দশায় কোষটা আছে, তার মধ্যে ডিএনএ একটা আছে, G1 দশা। এস দশায় হলে ডিএনএটা কেমন হবে, ডবল হয়ে যাবে, তাই তো। G2 দশায় আমাদের ডিএনএটা কেমন থাকবে, G2 দশাও কিন্তু আমাদের ডিএনএটা ডবলই থাকবে। অ্যানাফেজ দশায় গিয়ে ডিএনএটা আলাদা হয়, সেটা আমরা পরে পড়ব। এবার কি বলবো, ডিএনএর প্রতিলিপিকরণ হয়, তাহলে এখানে যদি ডিএনএ 2C পরিমাণ হয়, তাহলে এখানে ডিএনএ কি হবে, 4C পরিমাণ। এবার সি জিনিসটা কি, সি মানে হচ্ছে পরিমাণ বা কন্টেন্ট, সি মানে কি পরিমাণ বা কন্টেন্ট। যদি আমি এখানে 1C ধরি, ডিএনএ 1 গুণ আছে, তাহলে এখানে ডিএনএ কয় গুণ থাকবে, 2C, ডবল হয়ে যাচ্ছে। বইয়ে দেখবে সবসময় এটাকে 2C লেখে, তো 2C থেকে আমাদের G1 দশায় যদি ডিএনএ 2C পরিমাণ থাকে, এস দশায় সেটা 4C হবে। তাহলে G2 দশায় কি হবে, 4C থাকবে। প্রোফেজ দশায় 4C, মেটাফেজ দশায় 4C, অ্যানাফেজ দশায় আমাদের 4C, টেলোফেজ দশায় 2C। টেলোফেজ দশায় গিয়ে ডিএনএটা আবার 1 গুণ হয়ে যায়, কারণ টেলোফেজ দশায় আমাদের ক্রোমোজোমগুলো আলাদা আলাদা হয়ে যায়, আলাদা আলাদা নিউক্লিয়াসে চলে যায়। অ্যাকচুয়ালি সাইটোকাইনেসিসে গিয়ে আমাদের অ্যাকচুয়ালি 2Cটা হয়, এখানে আমরা 4C ধরি, টেলোফেজও 4C থাকবে, যেহেতু কোষটা বিভাজন হয়নি। আমাদের সাইটোকাইনেসিসে গিয়ে ডিএনএটা আমাদের 2C হয়ে যাবে, আবার 1 ভাগ হয়ে যাবে। ঠিক আছে, আমরা আসতেছি পরে এটাকে নিয়ে। তাহলে একটা জিনিস বলে দিই, যে ডিএনএ প্রতিলিপিকরণ হয়, ডিএনএ 2C থেকে 4C হয়। ডিএনএ বলতে এখানে ক্রোমোজোমটার কথা বলা হচ্ছে। আমাদের G1 দশায় যদি ক্রোমোজোম এরকম থাকে, এস দশায় গিয়ে ক্রোমোজোমটা অ্যাকচুয়ালি এরকম হবে। ঠিক আছে, G2 দশায় আমাদের ক্রোমোজোমটা এমনই থাকবে, G2 দশায় এরকম থাকবে, প্রোফেজ দশায় এরকম থাকবে, মেটাফেজ দশায় এরকমই থাকবে। অ্যানাফেজ দশায় কি হয়, আমাদের ক্রোমোজোমটা এরকম করে অর্ধেক অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, আমরা পরে শিখবো। টেলোফেজ দশায় কি হয়, এই কোষটা তো তার চারিদিকে এরকম করে নিউক্লিয় পর্দার সৃষ্টি হয়। আর টেলোফেজ সাইটোকাইনেসিসে গিয়ে কি হয়, আমাদের কোষটা একদম আলাদা হয়ে যায়, একটা কোষ আর নিউক্লিয়াস। দেখো তাহলে এইখানে আমাদের কি 2C, এখানে কি হয়ে গেল 4C। এখানে আমি একটা ক্রোমোজোমের কথা বলছি, এরকম করে 23টা ক্রোমোজোম আছে, 23টাই এরকমই হবে। তাহলে এখানে 2C থাকলে এখানে 4C, তাহলে এইখানেও 4C। অ্যানাফেজ দশাতেও 4C, কারণ কোষটা তো একটাই আছে। টেলোফেজ দশা, এখানেও 4C, কিন্তু সাইটোকাইনেসিসে গিয়ে আবার 2C হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা বুঝলাম। কিন্তু ক্রোমোজোম সংখ্যা কি ডবল হলো না? দেখো ক্রোমোজোম কিন্তু আমাদের একটাই আছে, আগের দিনও বলেছিলাম এটা একটা ক্রোমোজোম,
আর এটা একটা ক্রোমোজোম, এখানে জাস্ট ক্রোমাটিডটা ডবল হয়ে গেছে। তাহলে আমাদের ক্রোমোজোম সংখ্যা কোনো চেঞ্জ হয় না। আমাদের দেহে টোটাল ক্রোমোজোম সংখ্যা যদি G1 দশায় 46টা থাকে, S দশাতে 46টাই থাকবে। তাহলে ক্রোমোজোম সংখ্যা 2n থাকলে 2nই থাকবে, ক্রোমোজোম সংখ্যার মধ্যে কোনো রকম চেঞ্জ হয় না। বোঝা গেল আশা করি? হ্যাঁ, এর থেকে ভালো করে আশা করি ক্লাস 10-এ আর বোঝানো পসিবল না। তাহলে আমরা এস দশা নিয়ে পড়লাম একটা বৈশিষ্ট্য। এস দশার আরেকটা বৈশিষ্ট্য বলি, আমাদের কি বললাম, সেন্ট্রিওলের প্রতিলিপিকরণ হয়, এবার সেন্ট্রিওলটা কি জিনিস আগের দিন আমরা বলেছিলাম, এই যদি একটা কোষ হয়, কোষের মধ্যে আমাদের থাকে, এই ক্লাস 9-এ তোমরা পড়েছো, দুমুখ খোলা পাইপের মতো কি সেন্ট্রিওল, মনে রাখবে। এই একটা সেন্ট্রিওল, এই যে একটা আঁকলাম, এটা কিন্তু টোটাল একটা সেন্ট্রিওল, আর এটা আর একটা সেন্ট্রিওল, আর এগুলোকে বলে অ্যাস্ট্রাল রশ্মি, আমরা আসবো পরে। এবার একটা কোষের মধ্যে আমাদের সেন্ট্রিওল অবিভাজ্য, যখন একটা কোষ বিভাজন অংশগ্রহণ করছে না, রেস্টিং অবস্থা আছে, তখন একটাই সেন্ট্রিওল থাকে। কিন্তু বিভাজন দশায় যখন একটা কোষ ঢুকবে, মানে আমাদের মাইটোটিকে তো যাবে বিভাজন হতে, তোকে প্রস্তুতি নিতে হবে। ও কি করে, এস দশায় তার সেন্ট্রিওলটাকে ডাবল করে। সেই কি করে, তার একটা সেন্ট্রিওলকে কোষের আরেক প্রান্তে পাঠিয়ে দেয়। এই আস্তে আস্তে সেন্ট্রিওলটা এদিকে চলে আসলো। এইবার তার এই সেন্ট্রিওলটাকে লক্ষ্য করে আরেকটা সেন্ট্রিওল তৈরি করে নতুন, আর এ তার পুরনো সেন্ট্রিওলটাকে লক্ষ্য করে আরেকটা সেন্ট্রিওল তৈরি করে। তাহলে টোটাল কয়টা সেন্ট্রিওল তৈরি হলো? 4টা। তাহলে সেন্ট্রিওল তৈরি হলো 4টা, আর সেন্ট্রোজোম, তাহলে সেন্ট্রোজোম তৈরি হলো 2টো। এই টোটাল গঠনটাকে বলে সেন্ট্রোজোম, আর টোটাল গঠনটাকে বলে সেন্ট্রোজোম, আর এই ভেতরের এক একটাকে বলে সেন্ট্রিওল। তাহলে এই সেন্ট্রিওল আমাদের ডাবল হয় কোন দশায়? এস দশায়। এবং এখান থেকে আমাদের বেমতন্তু তৈরি হয়, এরকম করে বেমতন্তু তৈরি হয়। সেন্ট্রিওল থেকে বেমতন্তু তৈরি হয় না, পরে আসবো, এটা সম্বন্ধে জানবো আমরা। তাহলে প্রতিলিপিকরণ কোন দশায় হয়? এস দশায়। আর একটা বলি, ডিএনএ যখন আমাদের নতুন করে তৈরি হচ্ছে, রেপ্লিকেশন হচ্ছে, তাহলে ডিএনএ এর সঙ্গে কি থাকে? আমাদের হিস্টোন প্রোটিন থাকে, তাই না? এরকম করে হিস্টোন প্রোটিন চাকতির মতো। তাহলে নতুন ডিএনএ তৈরি হলে কি নতুন হিস্টোন তৈরি করতে হবে। তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য কি? হিস্টোন প্রোটিনের সংশ্লেষ, মদিনাস্য। এই 3টা বৈশিষ্ট্য তুমি পড়ে যাও, বাস ফাটাফাটি, তোমাকে এর বেশি পড়তে লাগবে। এবার আমরা জীবন দশায় আসবো। যখন একটা কোষ বিভাজিত হয়ে, এই কোষটা বিভাজিত হয়েই তো আমাদের 2টা কোষ তৈরি হবে। মনে করো মাতৃকোষটা আমাদের ছোটই আছে, এ যদি বিভাজিত হয়ে আমাদের 2টা কোষ তৈরি করে, তাহলে পরবর্তী কোষগুলোকে আরো ছোট হবে। আর এ যদি বিভাজিত হয়ে আবার নতুন কোষ তৈরি করে, তাহলে কি পরবর্তী কোষগুলো আরো ছোট হবে না? ঠিক যেমন আমাদের অপরিণত বয়সে যদি কেউ বিয়ে করে, ক্লাস 9-এ পরে বিয়ে করে ফেলছে, সে নিজেই ছোট, তার বাচ্চা যদি হয় আবার, সে কি আরো ছোট হবে? মানে অল্প বয়সে তার বাচ্চা হয়ে যাবে। তো ব্যাপারটা এরকম যে একটা কোষ আগে নিজের মধ্যে খাদ্যবস্তু সঞ্চয় করে তাকে আগে বড় হতে হবে আকারে, তারপর ও মাঝখানে ভাগ হয়ে 2টা কোষ তৈরি করবে। তাহলে কি হবে? কোষের অপত্য কোষের সাইজগুলো স্বাভাবিক থাকবে। আদারওয়াইজ এই কোষ ছোট থেকে ছোট হলে আমরা দেখলাম যে ছোট থেকে পরবর্তী কোষগুলো ছোট হতেই থাকবে। ঠিক আছে? তাহলে এইখানে জীবন দশায় কি হয়? কোষের এই যে গ্রোথ মানে তো বৃদ্ধি, কোষের আকার আয়তনে বৃদ্ধি, 1 নম্বর বৈশিষ্ট্য।
2 নাম্বার, হিস্টোন কি একটা প্রোটিন, প্রোটিন তৈরি করতে গেলে আমাদের অ্যামিনো অ্যাসিড লাগবে, তাহলে G1 দশায় আমাদের অ্যামিনো অ্যাসিড সংশ্লেষ হয়। 3 নাম্বার, ডিএনএ যখন তৈরি করতে লাগবে, ডিএনএ এর উপাদান কি, নিউক্লিওটাইড, 5 কার্বন যুক্ত রাইবোজ শর্করা, ফসফেট, আর একটা কি আমাদের নাইট্রোজেন বেস, এই তিনটাকে একসঙ্গে আমরা কি বলি, নিউক্লিওটাইড। তাহলে আমরা এখানে লিখব কি, নিউক্লিওটাইড সংশ্লেষ, নিউক্লিওটাইড সংশ্লেষ। তাহলে এই দশায়, তাহলে যা কিছু এস দশা হবে তার জন্য প্রিপারেশন আমরা জীবন দশাতে নেব। লাস্ট হচ্ছে আমাদের ডিএনএ প্রতিলিপি করার জন্য বিভিন্ন প্রয়োজনীয় উৎসেচক দরকার, সেগুলো আমাদের তৈরি করতে হবে। যেমন একটা প্রয়োজনীয় উৎসেচকের নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ। তাহলে প্রতিলিপিকরণের জন্য প্রয়োজনীয় উৎসেচক তৈরি করতে হবে, ঠিক আছে। তাহলে এতটুকু গেল আমাদের G1 দশা গেল, এস দশা গেল। এবার G2 দশায় কি হয়, এই যদি আমি ধরি G2 দশা, তাহলে এটাকে আমরা কি বলবো, গ্যাপ 2 দশা বা গ্রোথ 2 দশা। এই দশায় আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস হয়, সেটা হচ্ছে নতুন অঙ্গাণু তৈরি হয়, কোষ অঙ্গাণু তৈরি হয়, প্লাস কোষের আকার, আমি লিখছি না, তোমরা মনে করো কোষের আকার আয়তন বৃদ্ধি পায়, আরো বড় হয় কোষটা। নতুন অঙ্গাণু মানে আমাদের কোষের মধ্যে যদি মনে করো এখানে একটা মাইটোকন্ড্রিয়া আছে, তাহলে একটা মাইটোকন্ড্রিয়া তো এ পাবে, এ কি পাবে, তাহলে কি করে মাইটোকন্ড্রিয়াটা মাঝখানে বিভাজিত হয়ে দুইটা মাইটোকন্ড্রিয়া তৈরি করে, যার ফলে এই একটা মাইটোকন্ড্রিয়া পায়, এই একটা মাইটোকন্ড্রিয়া পায়, এরকম করে সব অঙ্গাণুগুলোই আমাদের ডবল হয় এটা। প্লাস একটা ইম্পর্টেন্ট জিনিস হয়, সেটা হচ্ছে ডিএনএ রিপেয়ার হয়। যদি কোনোভাবে আমাদের প্রতিলিপিকরণটা ঠিক মতো না হয়, G2 দশায় আমাদের সেই ডিএনএটার ঠিকঠাক ভাবে রিপেয়ার হয়, মানে কোনো ভুল হয়েছে কিনা সংশোধন। আমরা আগের দিন পড়েছিলাম ডিএনএর মধ্যে অ্যাডেনিন যদি থাকে, তা সবসময় হাইড্রোজেন বন্ধনী দ্বারা থাইমিনের সঙ্গে যুক্ত হয়। দেখা গেল অপত্য ডিএনএটার মধ্যে থাইমিন যুক্ত না হয়ে গুয়ানিন যুক্ত হয়ে গেছে, এটা ভুল, এটাকে বলে মিউটেশন, চেঞ্জ। তাহলে এই চেঞ্জটা আমাদের G2 দশায় ঠিকঠাকভাবে হবে এবং ঠিক হয়ে এখানে থাইমিন বসিয়ে দিবে। যদি ঠিক হলে তো ভালো, আর যদি ঠিক না হয় ওই কোষটাকে পরবর্তী যে মাইটোসিস দশা মানে মাইটোটিক দশায় ওকে প্রবেশই করতে দিবে না, তুমি এখানে থাকো, তুমি নষ্ট ডিএনএ নিয়ে যাও না, যদি নষ্ট ডিএনএ নিয়ে যায় তাহলে সমস্যা হতে পারে। বোঝা গেল? এইবার এতটুকু তো আমরা পড়লাম G2 দশা পর্যন্ত, ইন্টারফেস পড়লাম। এবার আমরা মাইটোসিস পড়ব, মাইটোটিক ফেজ, এম দশা। এটা পড়তে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস সম্বন্ধে জেনে নিই। এখানে কি আরেকটা দশার নাম হচ্ছে G0 দশা। এই G1 দশার একদম শেষ প্রান্তে আমাদের G0 দশা অবস্থান করে। এই দশাটাকে বলা হয় কুইসেন্ট দশা। কুইসেন্ট কেন বলে? এই যে বললাম, কোনোভাবে দেখা গেল কোষের মধ্যে খাদ্যবস্তু নেই, একটা কোষ বিভাজন করার জন্য প্রচুর পরিমাণ শক্তির প্রয়োজন হয়, দেখা গেল কোষের মধ্যে খাদ্যবস্তু নেই, তাহলে কোষ বিভাজন কিভাবে করবে? শক্তিই তো নেই। দেখা গেল কোষের আকারটা ছোটই আছে, তাহলে কি হবে? ওকে কোষ বিভাজনে নিয়ে গেলে কোনো ঠিক হবে? ঠিক হবে না। তখন কি করবে? কোষটা নিজেকে কোষ চক্র থেকে তুলে নেয়, অথবা কোনো রকম সমস্যা দেখা যাচ্ছে, ডিএনএটা ঠিকমতো রিপেয়ার হচ্ছে না, তখন কোষটা তাকে কোষ বিভাজন থেকে
বা কোষ চক্র থেকে তুলে নিবে, তখন তাকে আমরা বলি G0 দশা। তাহলে G0 দশাটা কি? যখন কোষের মধ্যে কোনো সমস্যা দেখা যাবে, কোষ তাকে নিজেকে কোষ চক্র থেকে তুলে নেয়, একে বলা হয় G0 দশা। এই সময় কোষটা যে মারা যায় তা কিন্তু না, কোষটা বিপাক্রিয়তা মানে কোষটা বেঁচে থাকে, তার বিপাক প্রক্রিয়া চালায়, কিন্তু সে বিভাজন হয় না, মানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এগুলো দশায় যাবে না এটা। এবার আমাদের দেহে কিছু কিছু কোষ আছে যারা পার্মানেন্টলি আমাদের G0 দশা অবস্থান করে, যেমন আমাদের আরবিসি, আমাদের চোখের যে লেন্সের কোষ, তারপর যকৃতের কোষ, তারপর আমাদের দেহে যে পেশি কোষ, এগুলো সবসময় G0 দশায় অবস্থান করে। একটা লেন্সের যে কোষ সেটা একবারই তৈরি হয়, তা পরবর্তীতে আর সেই বিভাজন হয়ে নতুন লেন্সের কোষ তৈরি করে না। আমাদের যকৃতের কোষ একবারই তৈরি হয়, ওই যকৃতের কোষটা জাস্ট আকারে বড় হয়, ও বিভাজিত হয়ে নতুন যকৃতের কোষ তৈরি করে না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজনে তৈরি করতে পারে, রিজেনারেশন পদ্ধতিতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রে এরা পার্মানেন্টলি G0 দশায় তৈরি হয়। আমাদের আরেকটা ইম্পর্টেন্ট এক্সাম্পল আছে নিউরন। স্নায়ুতন্ত্রে নিশ্চয়ই পড়েছো তোমরা নিউরনও ঠিক পার্মানেন্টলি সে G0 দশা অবস্থান করে। ঠিক আছে, তাহলে G0 দশা তোমাদের পড়লে, G0 দশা কোথায় থাকে? G1 দশার শেষে। এটা জিনিস মনে রাখবে, তোমরা তোমার বইয়ের মধ্যে এই জিনিসগুলো পেয়ে যাবে। এই যে কোষ চক্র কাকে বলে, এই যে বিভিন্ন দশাগুলোর নাম, তারপর এই যে আমাদের G1 দশা, S দশা, G2 দশা, এগুলো পড়বে যা যে বললাম। তারপর মাইটোটিকের আমাদের দশাগুলোর নাম দেওয়া আছে, জাস্ট প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আমরা পরের ভিডিওতে মাইটোটিক দশাটা নিয়ে পড়বো, আশা করি আজকে সময় হবে না। এরপর আমি তোমাদের কি বললাম, G0 দশা, এই যে দেখবে কুইসেন্ট দশা বা G0 দশায় এই যে কিছু কিছু কোষ পুনরায় বিভাজিত না হয়ে G1 দশা থেকে বেরিয়ে আসে। মনে রাখবে G1 দশার শেষের দিকে আমাদের G0 দশা, একে বলা হয় G0 দশা। কি কি কোষ এখানে দেখা যায়? যে হৃৎপিণ্ডের কোষ, যকৃতের কোষ, নিউরন লিখে নিবে, নিউরনটা, লেন্স, আরবিসি লিখে নিবে। তাহলে আমরা এইটুকু পড়লাম। এবার আমরা পড়বো কোষ চক্রের গুরুত্বটা। মাইটোটিক দশাটা, এই অ্যানাফেজ, টেলোফেজ এগুলো পরে পড়বো, আমরা কোষ চক্রের গুরুত্বটা এখানেই পড়ে নিই। এবার কারণ এই টপিকগুলোর মধ্যে কোষ চক্রের গুরুত্বটা তোমাদেরকে বোঝাতে হবে, তাই আমি এখানেই করে দেব। কি বলবো? কোষ চক্রের গুরুত্ব। এই দুটো চেঞ্জ হয়ে গেছে। কোষ চক্রের গুরুত্ব। এক সেকেন্ড, আমি একটু তোমাদের ভিডিওটা দেখি যে ঠিকঠাক হচ্ছে কিনা। 38 মিনিট হলো। আচ্ছা, সব লেখাগুলো আসছে তো বোর্ডের মধ্যে? হ্যাঁ, আসছে। এইবার আমাদের একটা কোষ বিভাজন, মানে একটা কোষ ভেঙে যখন আমাদের ভাগ হয়ে যখন দুটো কোষ তৈরি হবে, এই প্রক্রিয়াটা খুব ভালোভাবে আমাদের কোষকে নিয়ন্ত্রণ করতে হয়। কোনোভাবে যদি আমাদের এই কোষ বিভাজনটা ঠিক মতো করে নিয়ন্ত্রণ না হয়, তাহলে কিন্তু আমাদের টিউমার, ক্যান্সার সৃষ্টি হতে পারে। আসছে কীভাবে হয়। তো আমাদের কোষের মধ্যে কয়েকটা চেক পয়েন্ট থাকে। আমাদের যেমন রাস্তা দিয়ে যখন আমরা যাই, ওই পুলিশের ব্যারিকেডগুলো লাগানো থাকে না, তারপর পুলিশ পাহারা দেয়, তাদের আমরা কি বলি, ওখানে চেকিং বসেছে পুলিশ, ওখানে হেলমেট পরেছো কিনা, তোমার লাইসেন্স আছে কিনা, তারা সেগুলো চেক করে। তো আমাদের ঠিক কোষের মধ্যেও, কোষ চক্রের মধ্যে বিভিন্ন স্থানে স্থানে আমাদের চেক পয়েন্ট আছে। এই চেক পয়েন্টগুলোর কাজ হচ্ছে যে প্রত্যেক দশায় যে সমস্ত কাজগুলো তারা কি ঠিকমতো হয়েছে। এস দশায় যে ডিএনএটা প্রতিলিপিকরণ হবে সেটা কি ঠিকঠাক হয়েছে, কোষের আকারটা ঠিকঠাক আছে, কোষের মধ্যে প্রয়োজনীয় খাদ্যবস্তু কি আছে, তো সেইগুলো আমাদের চেক পয়েন্টে চেক করা হয়। এবার চেক পয়েন্টগুলোর নাম শুনি আমরা। আমাদের G1 আর এস দশার, এই যে এস দশার পরে আমাদের একটা চেক পয়েন্ট আছে, G1S চেক পয়েন্ট। কোথায়? এই যে এই জায়গায় আমাদের একটা চেক পয়েন্ট আছে, এটার নাম হচ্ছে আমাদের G1
এস চেক পয়েন্ট, চেক পয়েন্ট, ঠিক আছে। আরেকটা চেক পয়েন্ট আছে আমাদের এখানে G2 দশার শেষে আর M দশার শুরুতে, এটাকে বলে G2M চেক পয়েন্ট। আরেকটা চেক পয়েন্ট আছে আমাদের মেটাফেজ আর অ্যানাফেজের মাঝখানে এই জায়গাটায়, এটাকে বলে M চেক পয়েন্ট, CHECK চেক পয়েন্ট, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তিনটা আমাদের চেক পয়েন্ট। আমি একটু এবার এই জিনিসগুলো মুছে দিই। এই জিনিসগুলো একটু মুছে দিই, তাহলে একটু জায়গাটা একটু ক্লিয়ার হবে, কারণ কিছু তো লিখতে হবে আমাকে এখানে। এই G1S যে চেক পয়েন্ট আছে সেখানে কি কি জিনিস চেক করা হয়? 1 নাম্বার, কোষের আকার প্লাস আয়তন, কোষের আকার ও আয়তন ঠিক আছে কিনা, আছে কি না, কোষের মধ্যে কোষের মধ্যে খাদ্যবস্তু আছে কিনা। 3 নম্বর কি, অনুকূল পরিবেশ আছে কিনা, কোষ বিভাজনের জন্য অনুকূল পরিবেশ আছে কিনা। এই তিনটা জিনিস চেক করা হয় কোথায়? G1S চেক পয়েন্টে। মনে করো অনুকূল পরিবেশ নেই, এখানেই কোষ বিভাজন আটকে যাবে, আর কোষটা এস দশায় যেতেই পারবে না। মনে করো কোষের মধ্যে খাদ্যবস্তু নেই, এখানেই আটকে যাবে, আর এস দশায় যেতে পারবে না। কিন্তু যদি সবকিছু ঠিক ক্লিয়ার থাকে যে খাদ্যবস্তু আছে, অনুকূল পরিবেশ আছে, কোষের আকার আয়তন ঠিকঠাক আছে, তাহলে যাও তুমি এস দশায় যাও, ডিএনএ রিপ্লিকেশন করো, ডিএনএ প্রতিলিপিকরণ, হিস্টোন তৈরি করো, তারপর কোষটা G2 দশা পার করবে। ও G2 দশা পার করার পর আমাদের G2M চেক পয়েন্টে এসে ওকে আবার দাঁড়া করাবে। এই দ্বারা চেক করি তোমার কাছের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা, এস দশায় G2 দশায় ঘটনাগুলো ঠিক হয়েছে কিনা। এবার G2 দশায় কি হচ্ছে এবার? 1 নাম্বার আমি এইদিকে লিখলাম, হ্যাঁ। 1 নাম্বার আমাদের চেক হয় যে ডিএনএ প্রতিলিপিকরণ ঠিকঠাক ভাবে হয়েছে কিনা। এটা হচ্ছে মেন জিনিস G2M চেক পয়েন্টের কাজ। 2 নম্বর, তা বাকি তুমি এখানে লিখতে পারো, সেন্ট্রিওলের প্রতিলিপিকরণ হয়েছে কিনা, হিস্টোন প্রোটিনের সংশ্লেষ হয়েছে কিনা। তাহলে কোন দশায় চেক হয়? এটা G2M চেক পয়েন্টে। লাস্ট আমাদের চেক পয়েন্টের নাম হচ্ছে M চেক পয়েন্ট। এবার মেটাফেজ দশায় একটা ইম্পর্টেন্ট আমরা বৈশিষ্ট্য দেখি, আমরা একটু জাস্ট করে এটা পড়ানোর জন্য আমাকে পড়াতেই হবে। মেটাফেজ দশায় আমাদের এটা কোষের মধ্যে নিউক্লিয়াস কিন্তু তখন থাকে না আমাদের মেটাফেজ দশায়, মানে নিউক্লিয় পর্দা থাকে না। এই হচ্ছে আমাদের ক্রোমোজোম গুলো। আমি 2টা ক্রোমোজোমের ছবি আঁকাচ্ছি। এই পাশে আমাদের থাকে সেন্ট্রিওল, এইগুলো হচ্ছে অ্যাস্ট্রাল রশ্মি। মেটাফেজ দশায় কি হয়, ক্রোমোজোম গুলো কোষের মাঝ বরাবর অবস্থান করে, আর সেন্ট্রোমিয়ারের সঙ্গে তাদের ওই যে কাইনেটোকোর আছে তার সঙ্গে দুপাশ থেকে বেমতন্তু যুক্ত হয়, এমন করে বেমতন্তুগুলো যুক্ত হয়। একদম এই কোষটা আছে, তার সঙ্গে দুপাশ থেকে বেমতন্তু যুক্ত হতে হবে, একদম এরকম করে। দেখা গেল এক পাশ থেকে হলো না, তাহলে কিন্তু হবে না। এম চেক পয়েন্টে এটাই চেক করা হয়। কি চেক করা হয়? যে ক্রোমোজোমের, তোমরা লিখে রাখো, ক্রোমোজোমের কাইনেটোকোরের সঙ্গে বেমতন্তু সঠিকভাবে যুক্ত হয়েছে কি না, এটা চেক করা হয় কোথায়? এম চেক পয়েন্টে। যদি ঠিকঠাকভাবে যুক্ত হয় তাহলে ইটস ওকে,
যাও তুমি অ্যানাফেজ দশায় যাও, টেলোফেজ দশায় যাও, সাইটোকাইনেসিস যাও, কোষ বিভাজন হয়ে গেল। কিন্তু যদি এক পাশে যুক্ত হয় বেনতন্তু আর এক পাশে যুক্ত হয়নি, তাহলে আটকে দিবে, তোমাকে আর এনাফেজ দশা যেতে দিবে না ওই কোষকে। তাহলে এই হচ্ছে তোমাদের চেক পয়েন্ট। এবার যদি কোনোভাবে এই চেক পয়েন্টগুলো নষ্ট হয়, ঠিক আমাদের রাস্তায় যদি পুলিশ না থাকে চেক করার জন্য, তাহলে কি হবে? কেউ ড্রাইভিং লাইসেন্স নাই সে চালাবে, চুরি করে বাইক নিয়ে চালাবে, কেউ বয়স হয় নেই তাতেই বাইক নিয়ে চালাবে, গাড়ি চালাবে, তাহলে বিভিন্ন সমস্যা হবে, অ্যাক্সিডেন্ট হবে, পথ দুর্ঘটনা হবে। ঠিক আমাদের কোষের মধ্যেও তাই, যদি চেক পয়েন্ট নষ্ট হয়ে যায়, নিয়ন্ত্রণ করার মতো কেউ নেই, তখন কি হবে? আমাদের একটা কোষ বিভাজিত হয়ে আরেকটা কোষ তৈরি করবে, আরেকটা কোষ বিভাজিত আরো দুইটা কোষ, এই বিভাজিত হয়ে দুটো কোষ, অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজন চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। এবং অনিয়ন্ত্রিত এই কোষ বিভাজনকেই বলা হয়, তার ফলে সৃষ্টি হয় টিউমার। তাহলে আমাদের দেহে কিসের সৃষ্টি হবে? টিউমারের সৃষ্টি হবে, যদি কোনোভাবে আমাদের চেক পয়েন্ট নষ্ট হয়ে যায়। ঠিক আছে? এইবার এই চেক পয়েন্ট নিয়ন্ত্রণকারী কিছু প্রোটিন থাকে আমাদের দেহে। এই চেক পয়েন্ট নিয়ন্ত্রণকারী দুটো প্রোটিনের নাম তোমাদের এখন জাস্ট প্রোটিনের নামটা মনে রাখতে হবে। এই প্রোটিনগুলোর নাম হচ্ছে সাইক্লিন, আর একটা প্রোটিনের নাম হচ্ছে সিডিকে। সিডিকে এর পুরো নাম হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। তাহলে এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ মানে মনে রাখবে, আমাদের কোষের মধ্যে সাইক্লিনটা তৈরি হয় আবার ধ্বংস হয়, তৈরি হয় আবার ধ্বংস হয়, কিন্তু সিডিকেটা আমাদের কোষের মধ্যে পার্মানেন্টলি থাকে। ডিফারেন্ট টাইপের সাইক্লিন পাওয়া যায়, বড় ক্লাসে উঠে পড়বে, G1 সাইক্লিন, S সাইক্লিন, G2 M সাইক্লিন, এগুলো অনেক সাইক্লিন সম্বন্ধে জানবে পরবর্তী ক্লাসে, ভবিষ্যতে যখন তোমরা সায়েন্স নেবে, গ্র্যাজুয়েশনে উঠবে তখন। তাহলে এই দুইটা প্রোটিন আমাদের কোষ চক্রকে নিয়ন্ত্রণ করে। এবার আমরা কি করছিলাম, যদি কোষ চক্র নষ্ট হয়ে যায় তাহলে আমাদের কি সৃষ্টি হবে? টিউমার। এবার টিউমার দুই ধরনের হয়। কি কি টিউমার? একটা হচ্ছে বিনাইন টিউমার, আর একটা হচ্ছে ম্যালিগনেন্ট টিউমার, মনে করো আমার হাতের মধ্যে টিউমার হয়েছে অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজনের জন্য, তাহলে কি হবে? এখানে অনেক, এই জায়গাটা কি কোষ বিভাজিত হয়ে যেতে কি ফুলে যাবে, তাহলে এটাকে আমরা বলবো বিনাইন টিউমার। এই টিউমারটা কোনো ক্ষতি করে না, এইখানেই টিউমার আছে। কিন্তু দেখা গেল আমার হাতের টিউমারের মধ্যে থাকা কিছু কোষ রক্তের মাধ্যমে আমার ফুসফুসে চলে এসেছে, এবং ফুসফুসে এসে সেই কোষটা আবার এখানে একটা টিউমার সৃষ্টি করেছে। তখন এই হাতের টিউমারটাকে আমরা বলবো ম্যালিগনেন্ট টিউমার। তার মানে যখন টিউমারের কোষ ছড়াচ্ছে না অন্য কোথাও, তখন সেই টিউমারকে বলবো বিনাইন টিউমার। আর যখন টিউমারের কোষ রক্তের মাধ্যমে ছড়িয়ে গিয়ে অন্য অঙ্গে টিউমারের সৃষ্টি করে, তখন তাকে আমরা বলবো ম্যালিগনেন্ট টিউমার। আর এই ম্যালিগনেন্ট টিউমারকেই আমরা বলি ক্যান্সার। যখনই টিউমারের কোষ ছড়িয়ে পড়তে শুরু করে রক্তের মাধ্যমে, তখনই আমাদের ক্যান্সার হয়, তখন তাকে আমরা বলি ক্যান্সার। ওই রোগীকে আর বাঁচানো খুবই মুশকিল হয়, কারণ যে কোনো জায়গায় সেই টিউমার সৃষ্টি করতে পারে, তাই না? সব জায়গায় তো তুমি কোষকে নষ্ট করতে পারবে না। টিউমার এখানে হয়েছে, বিনাইন টিউমারকে তুমি তুলে দিলে ঝামেলা শেষ। কিন্তু এখানেও টিউমার হয়েছে, ফুসফুসেও টিউমার হয়েছে, হৃৎপিণ্ডেও টিউমার হয়েছে, ব্রেনেও টিউমার হয়েছে, তখন তুমি এতগুলো কোষকে কীভাবে অপারেশনের মাধ্যমে সরাবে? তাহলে এই ছিল আমাদের কোষ চক্র। মাইটোসিস কোষ বিভাজনটা আমরা পরের ক্লাসে পড়বো। আর এই যে ম্যালিগনেন্ট কোষ, এগুলো তোমরা পড়বে। আর মেটাস্টেসিস মানে এই যে বললাম রক্তের মাধ্যমে টিউমারটা এক জায়গা থেকে এক জায়গায় ছড়িয়ে পড়াকে বলা হয় মেটাস্টেসিস। আর অ্যাঞ্জিওজেনেসিস মানে যখন নতুন একটা টিউমার সৃষ্টি হচ্ছে, তার মধ্যে এই টিউমার কোষগুলোকে কি খাবার দিতে হবে, খাবার কিসের মাধ্যমে যায়? রক্তের মাধ্যমে। এই টিউমার কোষের মধ্যে নতুন নতুন রক্তবাহ তৈরির ঘটনাকেই বলা হয় অ্যাঞ্জিওজেনেসিস। তো এগুলো তোমরা পড়বে। পরের ক্লাসে আমরা মাইটোসিস, যে আমরা লিখলাম ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, সেগুলো সম্বন্ধে আমরা পরের ক্লাসে জানবো। এই ক্লাসে এতগুলো দেওয়াটা ঠিক হবে না, ভিডিওটা হয়তো দেখতে দেখতে বোর ফিল করবে।
যদি তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আশা করি তোমাকে টিউশন নিতে হবে না, এতটুকু গ্যারান্টি দিতে পারি। তো যাদের কাছে জানি না কতজনের কাছে ভিডিওটা পৌঁছাবে, আস্তে আস্তে চ্যানেলটা যখন গ্রো হবে তখন আশা করি ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছাবে। তো এই হচ্ছে আজকের ক্লাস। আমি ময়নাগুড়িতে টিউশন পড়াই, ক্লাস 9 to 12। যদি আমাদের এই এলাকার থেকে কেউ দেখো, অবশ্যই কমেন্টে জানিও যে দাদা আমি ময়নাগুড়ি থেকে বলছি।